আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলায় কোটা সংস্কার আন্দোলনে ৩০০-র বেশি শিক্ষার্থী আহত, প্রতিবাদে আজ সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ। দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নে বিশিষ্টজনদের পরামর্শ, প্রাণ প্রকৃতি রক্ষা করে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমানোর তাগিদ। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচি, প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের চারা বিতরণ। এবং ২৮ বছরে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা গণতন্ত্র ও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আরও বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হামলায় ৩০০-রও বেশি শিক্ষার্থী আহত হয়েছেন। গুরুতর আহত ১৩ শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রলীগের হামলার প্রতিবাদে আজ বিকেল ৩টায় সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ওদিকে সারা দেশে ক্যাম্পাসে অবস্থানের কথা জানিয়েছে ছাত্রলীগ। আল মুকসিদের রিপোর্টে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার বিকেল থেকে সংঘর্ষ শুরু হয় ছাত্রলীগের। চলে রাত 10:45 পর্যন্ত। সংঘর্ষে আহত হয় ৩ শতাধিক শিক্ষার্থী। আহতদের মধ্যে কয়েকজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। রাতে কার্জন হল এলাকায় পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। গভীর রাতেও থমথমে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। টিএসসি সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ সারা দেশে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচির কথা জানান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে যারা প্রফেশনাল আন্দোলনকারী সবাইকে আমরা একটি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। আমরা কিন্তু সব লক্ষ্য করছি, সব কিছু দেখছি, কে কি করছে না করছে। বাংলাদেশ ছাত্রলীগের খেয়ালে কিন্তু সব আসছে যাচ্ছে। আন্দোলন আসবে, আন্দোলন যাবে, বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু থাকবে এবং সব কিছুর হিসাব সময় মতো বাংলাদেশ ছাত্রলীগ আদায় করবে। আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে কটাক্ষ করা, রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া, ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা, সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করার প্রতিবাদে বাংলাদেশ ছাত্রলীগ ১:৩০টার দিকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ করবে। এর আগে প্রায় ৭ ঘন্টা ধরে চলা সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। বেলা ৩টার দিকে বিজয় ৭১ হল এলাকায় সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশে। রাত 10:45 পর্যন্ত সংঘর্ষ চলে শহীদুল্লাহ হল এলাকায়। টিএসসিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও যোগ দেয় বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ইডেন মহিলা কলেজ, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। যথাযথভাবে দুর্যোগ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই উন্নয়নে তাগিদ দিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে সভায় বক্তারা প্রাণ প্রকৃতি রক্ষা করে প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি কমানোর আহ্বান জানান। মানবাধিকার কমিশনের থিমেটিক সেশনে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের মানসিক আঘাত প্রশমনের ওপরও আলোকপাত করেন বক্তারা। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। জলবায়ু বিপর্যয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে এশিয়ায়। বাংলাদেশ সহ বিভিন্ন দেশে বাড়ছে বন্যা ও জলাবদ্ধতা। বনভূমি উজাড় হওয়ায় বাড়ছে তাপমাত্রা। মরুকরণের জন্য দেখা দিয়েছে পানি সংকট। লবণাক্ততার কারণে কমছে বিশুদ্ধ পানি। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে অকাল মৃত্যুর 20% জন্য দায়ী বায়ু দূষণ। বনভূমি উজাড় রোধ করতে করণীয় তুলে ধরা হয় সভায়। বনের যে শুধু গাছপালা বা ছাড়াও আরো যে ভ্যালু আছে, এটা যে পানি ধরে রাখে, ওয়াটারশেড ম্যানেজ করে, এবং আমাদের যে আপস্ট্রিমে যদি আমার গাছপালা না থাকে আমার নাব্যতা কমে যাবে, সেখানে আমার যে নদী দুই পার ভাঙবে, আমার বন্যার সৃষ্টি হবে, সেগুলি সেই জন্য আপস্ট্রিমেও আমাদের বনায়নের কাজ করার দরকার আছে। আমরা যেটা বলতে চাচ্ছি, একটা চ্যালেঞ্জ আছে
স্কোপ হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে ইউএনএফটিসিকে ইনফ্লুয়েন্স করা বাংলাদেশের পক্ষ থেকে এবং কিছু কেস এস্টাবলিশ করা, যাতে করে আমরা প্রপারলি ইউএনএফটিসি প্রসেসকে ইনফ্লুয়েন্স করতে পারি উইথ যারা নেগোসিয়েশন করবেন তারা, বাট উইথ স্ট্রং কেসেস অফ হিউম্যান রাইটস ভায়োলেশন। ন্যাশনাল মেকানিজম যেটা এটা যদি করতে পারে, আমার ধারণা থ্রু এলডিসি গ্রুপ, এলডিসি মেম্বার, অথবা আমরা কিন্তু এটা আরো সময় লাগবে, দ্বিতীয় মিটিং হচ্ছে বোর্ডে, আমাদের যেটা ফাইন্ডিং সেটাকে তো দিতে পারি, তার জাস্ট টু ইনফ্লুয়েন্স দ্যাট। ডিজাস্টার হওয়ার সাথে ওর পরে স্যার আমরা একটা ইমিডিয়েট অ্যাসেসমেন্ট করে আমরা স্যার কিছু ফান্ড অ্যাক্সেস করার চেষ্টা করব। তার মানে 4-5 দিনের মধ্যে একটা ফান্ড চলে আসবে, মানে রিহ্যাবিলিটেশনের, মানে ইসের জন্য, মানে থাকা খাওয়ার যে ইনিশিয়াল খরচের জন্য। 15 দিনের মধ্যে আসবে হয়তো স্যার একটা রিকনস্ট্রাকশনের জন্য, আর লং টার্মে ডিজাস্টার রেজিস্ট্রেশন কীভাবে করা যায় সেইটার জন্য। জলবায়ু পরিবর্তন ও ঝুঁকি নিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের থিমেটিক কমিটি সভায় জলবায়ু ঝুঁকি মোকাবেলায় প্রস্তাব তুলে ধরেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। আমাদের বৈদেশিক আয়ের বেশিরভাগের জন্য আমাদেরকে নির্ভর করতে হয় পোশাক শিল্পের উপরে, এবং পোশাক শিল্পে পশ্চিমা বায়াররা কিন্তু পরিবেশের ক্ষতিকারক প্রভাবের কোনো মূল্য পরিশোধ করে না। কারখানায় বিদ্যুৎ, জ্বালানি এবং কেমিক্যালের ব্যবহার 38 বার বেড়েছে জলবায়ু পরিবর্তনের কারণে। এটা কিন্তু একটা বিরাট সংখ্যা। আর কারখানার শতকরা 65 বার লিকুইড ওয়েস্ট ড্রেনের মাধ্যমে ডিসচার্জ হয়। অনেকগুলো কারখানা আছে যেগুলোতে কিন্তু তারা প্রপারলি মেইনটেইন করে না। সভায় লস অ্যান্ড ড্যামেজ তহবিলের আকার, অর্থের যোগান ও বন্টন নিয়েও আলোচনা করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে মানবিক বিপর্যয় ও মানসিক ক্ষতিপূরণের তাগিদ দেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মেন্টাল ডিসঅর্ডার যেটা হচ্ছে উপকূলে ঝড় জলোচ্ছ্বাসের কারণে, এবং সেটা কিন্তু মেয়েদেরও হচ্ছে, ছেলেদেরও হচ্ছে। রোগ শোকের পাশাপাশি রোগ তো হচ্ছে। বাংলাদেশে কিন্তু যারা গার্মেন্টস ওয়ার্কার তাদের বেতন যেমন বেড়েছে, অন্যান্য খরচও কিন্তু বেড়ে গেছে, কিন্তু তার সাথে সাথে যে বর্জ্যের ব্যাপারটা কিন্তু একার দায়িত্ব পড়ে গেছে শুধু যারা প্রডিউসার অথবা যারা প্রোডাকশন করছে, যারা ইন্ডাস্ট্রির মালিক, তো তারাই কিন্তু এটা টেক কেয়ার করছে। কিন্তু বিদেশি যারা বায়ার তারা কিন্তু কখনোই এগিয়ে আসছে না এই ব্যাপারে। তো এই জায়গায় একটা সমন্বয় হওয়া দরকার, এবং এই জায়গাটাতে একটা যদি আমরা প্রেসার ক্রিয়েট করতে পারি মানবাধিকার কমিশন থেকে, তাহলে হয়তো এটা একটা সুফল আসতে পারে এই জায়গায়। জনস্বাস্থ্য ঝুঁকি কমানো ও পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে হাইকোর্টের আদেশ বাস্তবায়নে জোর দেন সভায় অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীদের গাছের চারা বিতরণের মধ্য দিয়ে জেলায় বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে প্রাণ প্রকৃতির রক্ষায় নিজেদের দায়বদ্ধতা থেকেই বেশি করে গাছ লাগানোর তাগিদ দিয়েছেন পরিবেশবিদরা। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। দখল আর দৌরাত্ম্যে সংকুচিত হয়ে পড়েছে দেশের তৃতীয় বৃহত্তম টাঙ্গাইলের মধুপুরগড়। এর বিরূপ প্রভাব পড়ছে টাঙ্গাইল সহ আশপাশের প্রকৃতিতে। এমন পরিস্থিতিতে জেলাটিতে 3 মাসব্যাপী বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে টাঙ্গাইলে প্রকৃতি জীবন ক্লাব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই যে বৃক্ষরোপণ, এই বৃক্ষরোপণ কিন্তু শুধু যে আনুষ্ঠানিকতা তাই নয়, কিন্তু এটা কিন্তু আমাদের জীবনের জন্য। আমরা যত বেশি গাছ লাগাবো তত বাংলাদেশ ভালো থাকবে, আমরা ভালো থাকব, এবং এই পরিবেশ প্রকৃতি ভালো থাকবে। সুতরাং এই বর্ষায় যেন গাছ লাগাই এবং এই বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। বাংলাদেশ যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা সবাই ভালো থাকব এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে। মূল কথাই হচ্ছে গিয়ে বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা যত বেশি পারি তত যেন বৃক্ষরোপণ করি। টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের 1100 শিক্ষার্থীকে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন পরিবেশবাদীরা। গাছের চারা পেয়ে উৎফুল্ল খুদে শিক্ষার্থীরা। গাছ আমাদের পরম বন্ধু। গাছকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করে থাকি, যেমন জ্বালানি হিসেবে। গাছ থেকে আমরা বিভিন্ন ফলমূল পাই, শাকসবজি পাই, বিভিন্ন কিছু পেয়ে থাকি। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছকে আমরা কাগজ শিল্প হিসেবে ব্যবহার করে থাকি। গাছ আমাদের ফলমূল দেয়, যা খেয়ে আমরা বেঁচে থাকি।
বৃক্ষরোপণের কর্মসূচিকে সামাজিক আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা নিয়েছে স্থানীয় প্রকৃতি ও জীবন ক্লাব। গত বছরের মতো এবারও এমন মহতী উদ্যোগের ব্যাপক প্রশংসা করেন বিশিষ্টজনেরা। যেভাবে পলিউশন হচ্ছে তাতে আমরা আমাদের জীবন ব্যবস্থাটাও আন্ডার থ্রেটে চলে যাচ্ছে। তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আমাদেরকে বৃক্ষরোপণ এবং সবুজায়ন করা আমাদেরকে খুব জরুরি। এর মধ্যে দেখে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে যে এই বৃক্ষরোপণ পরিবেশ রক্ষা করতে হবে, জীবন বাঁচাতে হবে। এই জন্য চ্যানেলের পক্ষ থেকে যে উদ্যোগ, এটাকে সাধুবাদ জানাই। তাপমাত্রাকে সহনীয় করতে আমাদের অবশ্যই এই গাছ লাগানোর প্রতি বা গাছ রোপণের প্রতি যত্নবান হতে হবে। যে বাংলাদেশের যে শর্টেজ রয়েছে বৃক্ষরাজির এবং বৃক্ষ এবং প্রকৃতি ক্লাবের মাধ্যমে সেটি আমরা নিশ্চয়ই পূরণ করতে পারবো। অত্যন্ত উপভোগ্য পরিবেশে এবং সুন্দর পরিবেশে এই অভিযান আমরা পরিচালনা করব। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে বৃক্ষরোপণ কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান টাঙ্গাইলের জেলা প্রশাসক। প্রকৃতি ও জীবন ক্লাবের এই উদ্যোগের কারণে আমাদের ছোট্ট সোনামণিরা একদিকে যেমন পরিবেশ সুরক্ষায় সচেতন হবে, একই সঙ্গে তাদের নিয়মিত লেখাপড়ার পাশাপাশি এই সামাজিক যে সুন্দর কার্যক্রমগুলো, বৃক্ষরোপণ এবং অন্যান্যগুলো, এর মাধ্যমে তারা নতুনভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। সুস্থ ও সুন্দর প্রকৃতি গড়তে প্রকৃতি ও জীবন ক্লাব এমন উদ্যোগ অব্যাহত রাখবে বলে প্রত্যাশা টাঙ্গাইলবাসীর। টাঙ্গাইল থেকে মুস্তাকিম আহমেদ, চ্যানেল আই। অবিরাম বাংলার মুখ স্লোগানে পথ চলার ২৭ বছর পূর্ণ করে ২৮ বছরে পদার্পণ করল দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। প্রতিষ্ঠা বার্ষিকীতে জাতীয় সংসদের স্পিকারের আশা, গণতন্ত্র ও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে চ্যানেলটি আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। তবে বর্তমান বাস্তবতায় টিভি চ্যানেলগুলোকে টিকিয়ে রাখতে পে চ্যানেলের বিকল্প নেই উল্লেখ করে এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। রোকসানা আমিনের রিপোর্ট। দেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে অন্যতম অগ্রদূত টেলিভিশন এটিএন বাংলা। অবিরাম বাংলার মুখ স্লোগানে পথ চলার ২৮ বছরে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেলটি ১৯৯৭ সালের ১৫ই জুলাই যাত্রা শুরু করে এটিএন বাংলা। বস্তুনিষ্ঠ সংবাদের পাশাপাশি বিনোদন, শিক্ষা, খেলাধুলা, সমাজ ও সংস্কৃতি নিয়ে অনুষ্ঠানে বরাবরই প্রাধান্য পাচ্ছে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি। টিভির উপরেই নির্ভর করে আমাদের চলতে হয়। এখন ডে বাই ডে টিভি বাড়তেছে, কিন্তু সেই তুলনায় আমাদের অ্যাডও বাড়তেছে না। আমাদের সবগুলো চ্যানেলকে পে চ্যানেল করতে হবে। পে চ্যানেল ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নেই। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় জন্মদিনে জমজমাট আয়োজনে শুভেচ্ছা জানান বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। আমরা দেশ ও মানুষের স্বার্থে সকল প্রকার কল্যাণকর কার্য আমরা আমাদের এই এটিএন বাংলার মাধ্যমে, আমাদের সম্প্রচারের মাধ্যমে আমরা সবসময় অব্যাহত রাখব। এটিএন বাংলার ২৮ বছর পদার্পণে সাধুবাদ জানান প্রধান অতিথি জাতীয় সংসদ স্পিকার। জনমত গঠনে গণমাধ্যমের ভূমিকাটা যাতে সবসময় বস্তুনিষ্ঠ থাকে, সততা এবং স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনার আলোকে থাকে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিএন বাংলাকে শুভেচ্ছা জানিয়েছেন চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক। ২৮ বছর অনেক সময়, দিন হিসেব করলে অনেক, ঘন্টা হিসেব করলে অনেক, মুহূর্ত হিসেব করলে তো আরো অনেক। এটিএন বাংলার ডক্টর মাহফুজুর রহমান এবং এটিএন বাংলার পরিবারের সবার প্রতি চ্যানেল আই পরিবারের অনেক অনেক শুভেচ্ছা। চকলেটের মোহর, মিষ্টির হাড়ি আর ব্যান্ড পার্টি নিয়ে জন্মদিনের আনন্দে সামিল হয় চ্যানেল আই পরিবার। সাগর ভাইকে আমার আন্তরিক ধন্যবাদ আমার পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে। উনি শুরুতে ইমপ্রেস টেলিফিল্মের যে প্যাকেজ নাটকটা করতেন, আমাদের চ্যানেলের শুরুতে যদি উনি আমাদেরকে হাত না বাড়িয়ে দিতেন, সাহায্য না করতেন, হয়তোবা আমাদের পথ চলাটা এত সহজ হতো না। প্রতিষ্ঠা বার্ষিকীতে ইমপ্রেস গ্রুপের পাক্ষিক পত্রিকা আনন্দ আলো বিশেষ ক্রোড়পত্র বের করেছে। এটিএন বাংলার চেয়ারম্যানের হাতে বিশেষ এই ক্রোড়পত্র তুলে দেন আনন্দ আলো সম্পাদক। আমরা বাইরের টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠান দেখতে চাই না, আমরা আমাদের নিজেদের টেলিভিশনের চ্যানেল, আমাদের নিজেদের টেলিভিশনের অনুষ্ঠান দেখে গর্ব করতে চাই। আগামীর পথ চলায় নতুন দিগন্ত উন্মোচন করার প্রত্যাশার কথা জানিয়েছে এটিএন বাংলা পরিবার।
রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর্যায়ে থাকছে এশিয়া কাপে ভালো করার লক্ষ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দল শ্রীলঙ্কায় টি-20 ফরম্যাটের 8 দলের টুর্নামেন্ট শুরু শুক্রবার। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। অন্যান্য জেলার মতো নওগাঁতেও 2 সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে চালের দাম কেজি প্রতি 3 থেকে 5 টাকা বেড়েছে। এ নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। ক্ষুদ্র ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন, বাজারে ধানের দাম বৃদ্ধি, প্রতিকূল আবহাওয়া এবং কোরবানির ঈদে মিল বন্ধ থাকায় চালের দাম বেড়ে গেছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মায় তীব্র ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদী গর্ভে চলে গেছে শত শত বসতবাড়ি, গাছপালা সহ বহু স্থাপনা। ভাঙন ঝুঁকিতে বাঁধ, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ হাজারো মানুষ। অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধ সহ ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের।